নমস্কার। আজ আমরা ভারতবর্ষ গল্পের তৃতীয় পর্বে আসছি। এই পর্বে থাকছে কিছু প্রশ্নোত্তর। তো প্রথমে আমরা পরীক্ষার দিকে তাকাবো এবং ছেলেমেয়েরা সেটাই তো ভাবে। আমরা 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রশ্নপত্রগুলো ঘেঁটে আমরা যা পেয়েছি, 2015 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? 1 নম্বর। সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? 4 নম্বর। পরের প্রশ্ন এসছে 2017 সালে, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? 2 + 3, 5 নম্বর। 2019 সালে যে প্রশ্নটা এসছে, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো, একসঙ্গে 5 নম্বর। তাহলে আমরা এই প্রশ্নের প্যাটার্ন থেকে কোন কোন বছর এসছে তা থেকে আমরা বুঝতে পারছি 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভারতবর্ষ গল্পটি গুরুত্বপূর্ণ। তো এবার আসি কয়েকটা কথায়। কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো? এখন নম্বর যতটা সম্ভব দিয়ে দেওয়া হয়, একটু সঠিক উত্তর লিখলেই ফুল মার্কস পাওয়া যায়। তবে যে সমস্ত ছেলেমেয়েরা 90-এর ওপরে পেয়ে যাচ্ছ বা 100-তে 100 পাচ্ছ, তাদের কিন্তু একটু খুঁটিয়ে লিখতে হবে, একটু গভীরে গিয়ে লিখতে হবে। এমন কিছু লিখতে হবে সেই পর্যায়ে গিয়ে যিনি খাতা দেখছেন সেই শিক্ষক মহাশয় যেন কোনোভাবেই না ভাবতে পারেন যে আর কিছু দেওয়ার বাকি ছিল। তাহলে অল্প কথায় উত্তর কিন্তু বড় হবে না। সেখানে শব্দ সংখ্যা নিয়ন্ত্রিত, একেবারে বলে দেওয়া হয় এতগুলো শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে একটু গভীর করে কিন্তু জানতে হবে, যারা 100-তে 100 পেতে চাও বা 90-এর বেশি পেতে চাও। নম্বরের সঙ্গে জানার তো কোনো বিরোধিতা নেই। যে জানবে আর কিছু টেকনিক শিখে নেবে তার নম্বর আসতে বাধ্য। তাহলে এবারে আসি যে নম্বর পেতে গেলে কি কি করতে হবে। প্রথমে বলে রাখি, পাঠ্য গল্পটি খুঁটিয়ে পড়তে হবে এবং আমি যে দৃষ্টিভঙ্গিতে পড়িয়েছি সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে যদি মিলিয়ে কোনো ছাত্রছাত্রী পড়তে পারে তাহলে সে 1 কেন 1/2 নম্বরও কম পাবে না। এবারে আসি যে কিভাবে উত্তর লিখতে হবে। উত্তর লেখার সময় প্রথমে 2-3টে কথা মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, হাতের লেখা স্পষ্ট হওয়া চাই, যেন শিক্ষক মহাশয় সহজেই সেটা পড়তে পারেন বা বুঝতে পারেন। এটা প্রথম শর্ত। যদি কারো হাতের লেখা খুব সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু স্পষ্ট হওয়া দরকার। 2 নম্বর, যতটা সম্ভব বানান ভুল করা যাবে না। যতটা সম্ভব বানান ভুল করা যাবে না, 100-তে যারা 100 পেতে চাও। 3 নম্বর, প্রতিটি প্রশ্নের উত্তর পৃথক পৃথকভাবে দিতে হবে। যেখানে 1 আছে সেই 1 নম্বরের উত্তরটা যেন পৃথক হয়, আবার তারপরে যদি 4 থাকে সেই 4-এর উত্তরটাও কিন্তু পৃথক হবে। কোনোভাবেই একসঙ্গে উত্তর লিখবে না। যদি কোথাও 2 থাকে তাহলে 2-এর জন্য 2-এর মতো করে লিখতে হবে, 3-এর জন্য 3-এর মতো করে লিখতে হবে। এবার আসছি উত্তরের প্রসঙ্গে। সেটা প্রশ্ন ধরে আলোচনা না করলে কিন্তু বোঝা যাবে না। প্রথম প্রশ্নটা কি? শেষ রোদের আলোয়, 2015 সালে এটা এসেছিল, দেখে নাও। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। প্রশ্ন আছে, কার কথা বলা হয়েছে? এ প্রসঙ্গে বলে রাখি, এক একজন শিক্ষক মহাশয় এক এক রকম করে শেখান। তোমরা সেই সমস্ত শিক্ষকদের কাছে যেমনভাবে শিখছো ঠিক তেমনভাবে শেখো। তবে আমি বলবো প্রথমে উৎসটা লিখে নাও। একেবারেই বলো, গল্প ভারতবর্ষ, গল্পকার বা কথাকার সৈয়দ মুস্তাফা সিরাজ। এটা একটা প্যারা হয়ে গেলে পরের প্যারায় চলে আসছি, কার কথা বলা হয়েছে। তাহলে সব ছেলেমেয়েরাই লিখবে ভারতবর্ষ গল্পে যে বৃদ্ধার চরিত্রটি আছে তার কথা বলা হয়েছে। হ্যাঁ, এইভাবে তো উত্তর লিখলে আমি 1-এ 1 পাবই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা 100-তে 100 পেতে চাও তারা ঠিক এভাবে লিখবে না। তারা কিভাবে লিখবে? ভারতবর্ষ গল্পে একটি প্রতীকী চরিত্র আছে, যে চরিত্রটি একটি বৃদ্ধার
আঙ্গিকে উপস্থিত হয়েছে। সেই প্রাণ প্রতিমা, ভারতীয় সংস্কৃতির সেই প্রাণ প্রতিমাকে এখানে চিহ্নিত করেছেন গল্পকার। আমি বলে রাখি এ প্রসঙ্গে তোমরা অনেকে প্রচুর বিশেষণ প্রয়োগ করো, যে বিশেষণগুলো অবান্তর, সেই জাতীয় অবান্তর বিশেষণ ব্যবহার না করাই ভালো, এবং সেটা অনেক পুরনো একটা প্যাটার্ন, অনেক পুরনো, সেই পুরনো প্যাটার্নগুলোকে ভুলে যাওয়াই ভালো। আমরা নতুনভাবে শিখব। এখানে বৃদ্ধার কথা বলা হয়েছে এরকম নয়, এ তো কোনো ঘটনা নয় যে আমি বলবো একটা বৃদ্ধার কথা বলা হয়েছে। ইনি তো একটি রূপকল্প। কিসের রূপকল্প? ভারতীয় সংস্কৃতির রূপকল্প। তাহলে ভারতীয় সংস্কৃতির যে প্রাণ প্রতিমার রূপকল্প, সেই বৃদ্ধাকেই গল্পকার এখানে তুলে ধরেছেন বা এই উদ্ধৃতিটিতে বোঝানো হয়েছে। এইভাবে উত্তরটা লিখবে, তাহলে একে এক তো পাবেই, এছাড়া এর বাইরে আর কিছু বলা যায় না 1 নম্বরের জন্য। পরে আসছি 4 নম্বরের উত্তরটাতে। এবার পরের উত্তরটা কিন্তু রয়েছে 4। তাহলে 4 নম্বরের জন্য আমি কতটা লিখব? একেবারে বেশি লেখার দরকার নেই। কি লিখতে হবে? যে এখানটা বলছে শেষ রোদের আলোয়। তাহলে শেষ রোদের আলো কথাটির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে সূর্য অস্তগামী। সেই অস্তগামী সূর্যের শেষ আলোর দিকে মুখ করে বৃদ্ধাটি কালো পিচের ওপর পা ফেলতে ফেলতে এগিয়ে যেন আলোর সঙ্গে মিশে গেছেন। এখানে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মানুষের প্রকৃত মনুষ্য ধর্ম। পেছনে রয়ে যাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, অস্ত্র, কিন্তু ভারতবর্ষের প্রাণ প্রতিমা কোনোভাবেই এই সংস্কৃতিকে বহন করে না। সুতরাং বৃদ্ধাটি যেন মানবাত্মার শেষ প্রার্থনা হয়ে মানুষের হৃদয় যে মনুষ্যত্ববোধে আলোকিত হয়ে জগৎ সংসারকে আলোকিত করে বা একটা সমাজ গঠন করে, একটা রাষ্ট্র গঠন করে, একটা নেশানের মূল মন্ত্রের ধারক শক্তি হয়ে থাকে, এই বৃদ্ধাটিও তাই সে আলোর সঙ্গে মিশে যায়। এই আলো সূর্যের আলো নয়, সূর্যের আলোর মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতির মুক্তির আলো, যেটাকে বলা যায় মনুষ্যত্বের আলো, প্রেমের আলো। এভাবে লিখলে কিন্তু আমরা উত্তরটাতে ফুল মার্কস পেয়ে যাব। আমি মুখে মুখে কথাগুলো বললাম, এইগুলোকে একটু সুন্দর করে একটু সাজাতে হবে। বাক্যগুলো কোনোভাবেই 4 নম্বরের জন্য আমি বলবো সেখানটায় 4 দুগুণ 8 থেকে 10টা বাক্য। আমি মনে হয় 5-6টা বাক্যের মধ্যেই শেষ করে দিয়েছি। একেবারে বেশি লিখবে না। অনেকে মনে করেন বেশি লিখতে হবে, আমি কিন্তু সেটা মনে করি না। সবচেয়ে বড় কথা, শব্দ সংখ্যা যেখানে বেঁধে দিয়েছে সেখানে বড় লেখার তো কোনো জায়গা নেই। আমি কেন লিখতে যাব? শব্দ সংখ্যা মেনেই লিখতে হবে। সেক্ষেত্রে অল্প কয়েকটা এদিক ওদিক করা যেতে পারে, হয়তো 4-5টা শব্দ বেশি হতে পারে বা 4-5টা কম হতে পারে। খুব কমও নয়, খুব বেশিও নয়, যেটা বলবে সেভাবে লিখতে হবে। যাক, পরে আরও কিছু প্রশ্ন একটু ধরিয়ে দিই। 3টে প্রশ্ন আছে, আমি ধরিয়ে দিচ্ছি। তো এবছর কোন প্রশ্নগুলো আসবে, কেমন প্রশ্ন আসতে পারে, সেটা আমি বছরের শেষ দিকে গিয়ে বলবো, এখন নয়। বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। এখানে বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দিতে বলা হয়েছে। বুড়ির চেহারার জন্য নম্বর রয়েছে 3, আর তপ্ত বালিতে পড়ে থাকার কারণ। এই প্রশ্নটা কিন্তু বেশ একটু অন্যরকম প্রশ্ন। প্রথম প্রশ্নটা খুব সুন্দর ছিল, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা 2017 সালে এসেছে। তো আমি বলবো এই প্রশ্নগুলো ঠিক প্রথমে একদম উত্তর যখন লেখা হবে, উৎসটা বলে না, উৎস গল্পকার বা ছোট গল্প আমরা বলবো ভারতবর্ষ, অনুরূপভাবে গল্পকার বা কথাকার সৈয়দ মুস্তাফা সিরাজ। এরকম করে আমরা পরেই নেমে আসবো, নেমে এসে লিখবো বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা। তাহলে বলবো যে ভারতবর্ষ গল্পে একজন বৃদ্ধা আছে, যে বৃদ্ধাটি ভারতবর্ষের প্রাণ প্রতিমার তাৎপর্যবাহী। দাঙ্গার প্রেক্ষিতে বৃদ্ধাটিকে গল্পকার এভাবে দেখিয়েছেন। সেরকম বলে আমরা একেবারে বই থেকে যে পয়েন্টগুলো আছে, পয়েন্ট কিভাবে সাজাবো, ক খ করে আমরা সাজাতে পারি, সেটা এরকম। প্রথমে 2টো পয়েন্টে ভাগ করো। বৃদ্ধাটির বাইরের বর্ণনা, সাজ পোশাকের, যে থুতথুরে কুঁজো ভিখিরি বুড়ি, তার চেহারা রাক্ষসে, এক মাথা সাদা চুল,
পরনে ছেঁড়া নোংরা কাপড়, গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল, একটা হাতে বেঁটে একটা লাঠি, এবং সে হচ্ছে খয়া খরবুটে, তার সুদীর্ঘ আয়ুচ্চিহ্ন প্রকট, তার মুখে সুদীর্ঘ আয়ুচ্চিহ্ন প্রকট। এইভাবে আমরা 7টা পয়েন্টে তার বাইরের চেহারা ভাগ করে ফেললাম। এইবার দ্বিতীয় যে প্রশ্নটা, প্রথমে ছিল 2, একদম পয়েন্ট ওয়াইজ এইভাবে ভাগ করে লিখলে কোনো অসুবিধা নেই, এর বাইরে কোনো তথ্য নেই, সুতরাং সেখানে 2-এ 2 পাওয়া যাচ্ছে। পরে থাকছে 3 নম্বরটা, যে কেন বালিতে পড়ে আছে। এইখানটায় কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা উত্তরটা কিভাবে লিখবো। ছেলেমেয়েরা তোমরা যারা ভাবছো, প্রথমে গ্রামের লোক ভেবেছিল ঝড় জলে একটা ভিখারি বুড়ি মারা গেছে, এরকমভাবে পড়ে থাকলে তার সৎকারের কোনো প্রয়োজন নেই এবং মরে গেলে পচবে, গন্ধ ছড়াবে, এই ভাবনা থেকেই বুড়িকে নদীর চরে ফেলে দিয়ে এসছে। হ্যাঁ, এইভাবে লিখলেও নম্বর পাওয়া যাবে, কিন্তু যারা 100-তে 100 পাবে তাদের কাছে এই উত্তরটাকে আমি বলবো একেবারেই ভুল উত্তর। কিন্তু একেও এই উত্তরেও কিন্তু নম্বর দিতে হয়, বা আমরা আমাদের দিতে হয়, কারণ অনেক আছে, সেই কারণে আমি যাচ্ছি না। একটু খেয়াল করো প্রশ্নটা কি। প্রশ্নটা এরকম যে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়িটাকে কিন্তু বালির উপরে ফেলে দিয়ে আসা হয়েছে, এইভাবে গল্পকার বলেননি। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। সুতরাং এই পড়ে থাকাটার মধ্যে অদ্ভুত একটা তাৎপর্য আছে, সেটা লিখলে তবে উত্তরটা পূর্ণ হয়। তোমরা বাইরের উত্তরটা অবশ্যই লিখবে, 2টো প্যারায় ভাগ করো ছোট্ট ছোট্ট করে। 3 নম্বরের জন্য যেটা বললাম যে ওই যে বুড়িটা মরে গেছে, তো তাকে যদি রেখে দেওয়া হয় পচবে, গন্ধ ছড়াবে, এই ভয়ে তারা ফেরে এসে এই জন্য পড়ে আছে। ব্যাস এইটুকু, 2 থেকে 3টে বাক্যে। পরের অনুচ্ছেদে এসে এর গভীর তাৎপর্যে ঢুকে যেতে হবে। কি সেটা মাথায় রাখতে হবে। বিজ্ঞ চৌকিদারের পরামর্শে এটা করা হয়েছে। বিজ্ঞ চৌকিদার, তাহলে এই বিজ্ঞ চৌকিদার হচ্ছে আইনের ধারক। তাহলে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে, এই প্রসঙ্গে এটা বোঝাতে গিয়ে, আমি উত্তরটা একেবারেই ছোট, কিন্তু বোঝাতে গিয়ে একটু বড় বলতে হবে, তো আমি আগে উত্তরটা বলে নিই, তারপরে বোঝা যাবে। যে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, এই হচ্ছে শরীর, অর্থাৎ বাস্তবের সংকট। শরীর মানে হচ্ছে বাস্তব, বস্তুভিত্তিক আইডেন্টিফিকেশন বা অবস্থান। সেই বস্তুভিত্তিক আইডেন্টিফিকেশন যখন দাঙ্গা হচ্ছে, সেই দাঙ্গার প্রেক্ষিতে আইনের যে ভূমিকা, সেই ভূমিকাটা এখানটায় বড় হয়ে উঠেছে। আইন যদি, বিজ্ঞ চৌকিদারের পরামর্শে এটা হয়েছে, তাহলে আইন যদি সঠিক পদক্ষেপ নিত তাহলে মূল সংকট বাধ্য না। আইন সঠিক পদক্ষেপ নেয় না বলেই এই বৃদ্ধার শরীর, অর্থাৎ বাস্তবের ক্রাইসিস খুব বড় মাত্রা ধারণ করে এবং ভারতবর্ষের প্রাণ প্রতিমা তার শরীর সর্বস্বতায় পরিণত হয়, তার প্রাণ ধর্ম হারিয়ে ফেলে। কারণ বৃদ্ধাটা তখন মারা গেছে, তার মানে বৃদ্ধাটার প্রাণ ধর্ম তখন আর নেই, শুধু শরীর ধর্ম আছে। অর্থাৎ ভৌগোলিক ভারতবর্ষে, রাজনৈতিক ভারতবর্ষে, সামাজিক ভারতবর্ষে সংকট তৈরি হয়েছে, তাই তপ্ত বালিতে পড়ে থাকার কারণটি এই বিষয়টাকে তাৎপর্যপূর্ণ করে উঠছে। তাহলে কি, এবার ছোট্ট করে উত্তরটা বলি। উত্তরটা লিখতে হবে তপ্ত বালি, অর্থাৎ দাঙ্গার মুহূর্তের বাস্তব ক্রাইসিসের সূচক। ফলে ভারতবর্ষের সামাজিক, রাষ্ট্রীয় এবং জাতীয় ক্ষেত্রে বিরাট একটা সংকট দেখা দিয়েছে। যখন মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে, শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথাও সাধারণ মানুষ, একটা মা তার সন্তানকে হারাচ্ছে। এই ক্রাইসিসটাই যেন তুলে ধরেছেন গল্পকার। তাহলে প্রথম উত্তরে লিখবে একদম ছোট করে, বুড়িটা মৃতের মতো পড়ে থাকলে গন্ধ ছড়াবে, সেই ভয়ে ফেলে দিয়ে আসা হয়েছে। এটা বাইরের দিক। ভেতরের দিক হলো তপ্ত বালি সমান সমান ভারতবর্ষের রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক এর সংকটের সূচক। দাঙ্গার মুহূর্তে প্রতিটি সাধারণ মানুষ বিভিন্নভাবে মার খায় এবং তাদের চেতনা থেকে এই প্রেমটা মুছে গিয়ে শরীর সর্বস্বতায় পরিণত হয়।
আর তখন সমগ্র ভারতবর্ষ যেন তপ্ত সংকটের আঁচে পুড়তে থাকে। এটাই হবে সঠিক উত্তর। আশা করি এটা যদি লিখতে পারো তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবার আরও একটা কথা, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। এ প্রসঙ্গেও আমি একটু বলবো যে এই প্রশ্নটা যখন তোমরা উত্তর লিখবে খেয়াল রাখবে যে সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন নিজের ভাষায় লেখো। এটা একসঙ্গে 5 মার্কস রয়েছে, কিন্তু উত্তর লেখার সময় একটু ছোট 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 অনুচ্ছেদ এবং পয়েন্টের আকারে লিখবে। ঠিক আমরা এর আগের উত্তরেও এরকম একটা পেয়েছি যে বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও, এটাও কিন্তু এক্ষেত্রে কাজে লাগবে। তাহলে আমরা ঠিক এমনভাবে উত্তর দেবো, প্রথমে গল্প কার তার উল্লেখ করে নেব যে গল্প ভারতবর্ষ, কথাকার সৈয়দ মুস্তাফা সিরাজ। এক্ষেত্রে আমরা বলবো যে ভারতবর্ষের প্রাণ প্রতিমাকে তাৎপর্য পূর্ণ করে তুলেছেন গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ, তিনি দাঙ্গার প্রেক্ষিতকে কেন্দ্র করে। সেক্ষেত্রে বৃদ্ধাটির বাইরের বর্ণনা বলে ওরকম থুত্তুরে ভিকিরি বলে যা যা আছে প্রায় 7টা পয়েন্ট যেগুলো বলেছি সেটা বসিয়ে দাও। কিন্তু এই প্রসঙ্গে মনে রাখতে হবে এই বৃদ্ধাটার আবির্ভাব ঘটেছে কিন্তু দুবার গল্পে, একবার প্রথমে চা খাওয়ার সময়, আরেকটা একদম শেষের দিকে। মাঝখানে তো সাধারণ মানুষের বর্ণনা আছে, তারা কিভাবে দাঙ্গাটা বাঁধাচ্ছে, কিভাবে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে একেবারে ধর্মীয় সংকটে তারা নিয়ে যাচ্ছে। তো এবার বলেছে বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। তাহলে বাহ্যিক বর্ণনাটা হয়ে গেল। এটাতেই কি 5-এ 5 পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। কিরকম পাওয়া যাবে? যারা 40 পাবে, 45 পাবে, 60 পাবে, 70 পাবে বা 80 পাবে, তাদেরকে 5-এ 5 দিয়ে দেওয়া হবে। কিন্তু যে 100-তে 100 পাবে, সে কি করে এখানে 5-এ 5 পাবে? তাকে তো 5-এ 5 দেওয়া যায় না, অবশ্যই যায় না। তার কারণ এখানে লেখিকা বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায়, এই বর্ণনা মানে তো একটা বুড়ি ওরকম কম্বল টম্বল পরে আছে, খয়া খরবুটে, সাদা মাথা চুল, এরকম বাস্তবের কোনো বুড়ি নয়। এই বুড়িটা তো একটা প্রতীকী বর্ণনা, একটা রূপক। সুতরাং তার রূপকার্থ এই বর্ণনার মধ্য দিয়ে কিভাবে ফুটেছে তা কিন্তু একটু হলেও তুলে ধরতে হবে। সেই বর্ণনাটা আমি বারবার বলেছি আমার ক্লাস থেকে গিয়ে একটু তুলে ধরতে হবে। কিরকমভাবে সেটা আমি বলেছি যে এই বুড়িটা কিভাবে গাল দিচ্ছে নরক্ষেকো বলে, মিনসেরা বলে, তারপরে কিভাবে সে টাকাটা বের করছে, তার হাতে যে ন্যাকড়াটা রয়েছে সেটা কিভাবে একটা জাতীয় পতাকার একটা রূপান্তরিত ভাবসত্ত্বে পরিণত হয়েছে, সেগুলোও কিন্তু বলতে হবে। এখন আমার বইটার মধ্যে খুব সুচারু বিন্যাসে এগুলো করা আছে, তোমাদের আরও যদি দরকার হয় বইটা সংগ্রহ করে নিও। একদম বেশি কপি নেই, আমি সবাইকে দিতে পারবো না, খুব কমে এসছে। এছাড়া তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো পাঠিও, আমি কয়েকটা প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সামান্য একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম মাত্র। এ প্রসঙ্গে একটা কথা বলেছিলাম, সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যে 2-3টে জিনিস আমি আলোচনা করব বলেছিলাম, তো সেটা প্রশ্নের মধ্য দিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এই গল্পে সময় প্রয়োগের তাৎপর্যটা কীরকমভাবে এসছে, এইগুলো বুঝলে এই উত্তরে যাওয়া খুব সুবিধা হয়। হ্যাঁ, মানে কি করে ফুল মার্কস পাওয়া যাবে, 100-তে 100 পাওয়া যাবে, এইগুলো না বুঝলে কিন্তু 100-তে 100 পাওয়া কি যাবে না? হ্যাঁ যায়, এখন দিয়ে দেওয়া হয়, ক্ষমার চোখে দেখা হয়, কিন্তু সাহিত্য শেখাটা পুরোপুরি আর হয় না। এবং যখন আমরা চ্যালেঞ্জ করব কাউকে যে কেন দিলেন না, এই জায়গাটা যাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমি সময় প্রয়োগের দিকটায় আসি। বলছি যে এই গল্পটায় সময়ের প্রেক্ষিতটা নিয়ে যদি একটু আলোচনা করা যায় তাহলে কি দাঁড়াচ্ছে, গল্পটা কিন্তু 24 ঘন্টার, অর্থাৎ একদিনের মধ্যে গড়ে উঠেছে। প্রথমে একটা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টিতে বৃদ্ধাটি বাজারে এসে চা খেয়েছে, পরদিন সন্ধ্যার দিকে পিচের রাস্তা ধরে চলে গেছে। অর্থাৎ একটা সূর্যাস্তে গল্পটা শুরু হয়েছে এবং পরের সূর্যাস্তে গল্পটা শেষ হয়েছে। একটা সূর্যাস্তে গল্পের শুরু, বৃদ্ধা তখন চা খেতে এসছে, সেই সময়ে আরেকটা গল্পের শেষ হচ্ছে যখন বৃদ্ধাটি হেঁটে যাচ্ছে। তাহলে কি হলো, যে ভারতবর্ষের মাঝখানে ঘটেছে সাম্প্রদায়িকতা, অর্থাৎ এই যে সাম্প্রদায়িক মনোভাবটা মানুষের চেতনার অন্ধকার, এই মানুষের চেতনার অন্ধকারে গল্পের পরিসরটা কিন্তু তৈরি হচ্ছে।
ভারতবর্ষের সাম্প্রদায়িকতার অন্ধকারের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রাণ প্রতিমা ওই বৃদ্ধা উঠে এসেছে এবং সাম্প্রদায়িকতার অন্ধকারের মধ্য দিয়ে গল্পটা শেষ হচ্ছে। সূর্যাস্ত যেন মানবিক মূল্যবোধ ও ঐক্যের অস্তিত্বকে চিহ্নিত করছে। এই যে সূর্যাস্ত ঘটছে, অর্থাৎ ভারতবর্ষ থেকে মানবিক মূল্যবোধের সূর্যটা অস্ত যাচ্ছে, কিন্তু সেই মানবিক মূল্যবোধ, মনুষ্যত্বের বোধটা কে ধরে রেখেছে? এই বৃদ্ধাটা ধরে রেখেছে। তাই দিনের বেলা এই বৃদ্ধাটা কিন্তু মৃতের মতো পড়ে থাকলো। এক সন্ধ্যাবেলা সে এলো, এবার অন্ধকার ঘনিয়ে আসবে, এরা দাঙ্গার মধ্যে ঢুকে যাবে, তখন সে মানবিকতার আলো ধারণ করবে। আর দিনের আলোতে, দিনের আলোটা, প্রাকৃতিক যে আলোটা, সেটা যেন অন্ধকারকেই সূচিত করে, কারণ এদের মনের মধ্যে দাঙ্গার অন্ধকার। আর গল্পের শেষে আবার প্রকৃতির যে অন্ধকার, সেই দুই অন্ধকারের মধ্যে থেকে যাচ্ছে দাঙ্গা প্রাপ্ত মানুষগুলো, আর মনুষ্যত্বের আলোটা ধরে রেখেছে এই বৃদ্ধাটি। এইভাবে সময় প্রয়োগটা এসছে। এছাড়া আমি গালাগালের তাৎপর্য বলেছি, শকুন চোখা ইত্যাদি তার ব্যাখ্যাও দিয়েছি, সেগুলো তোমাদের যথেষ্ট কাজে লাগবে। এছাড়া প্রশ্ন করো। এই গল্পটি আমরা 3টে পর্বে আলোচনা করলাম। যদি ভালো লাগে, প্রয়োজন মনে হয় এরকম চ্যানেলের, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে সঙ্গে এগুলো তোমাদের কাছে চলে যাবে। নমস্কার। কেমন লাগলো অবশ্যই তোমরা মন্তব্য করো এবং প্রশ্ন জিজ্ঞাসা